বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা জানালেন উপদেষ্টা, স্বীকৃতি বাতিল বলে প্রকাশিত সংবাদ মিথ্যা, বিভ্রান্তিকর। প্রস্তাবিত বাজেট অকার্যকর, একতরফা বলল বিএনপি। ক্ষমতায় গেলে কোটি মানুষের কর্মসংস্থান ঘোষণা। সব দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে অস্থিরতা এড়ানো সম্ভব বলছে জাতিসংঘ। সবার ভোটাধিকার নিশ্চিতের তাগিদ। সমাজের ভদ্রলোকেরা গুমে জড়িত, মন্তব্য প্রধান উপদেষ্টার। কমিশনের দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা। এবং সৌদি আরবের মক্কায় হজের আনুষ্ঠানিকতা শুরু, লাখ লাখ মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। 4 জুন বুধবার সচিবালয়ে একথা বলেন তিনি। মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা দিয়ে 3 বছর আগের করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে মঙ্গলবার 3 জুন রাতে অধ্যাদেশ জারি করে সরকার। সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি আগে যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন তাদের একটি অংশকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হয়েছে। তাতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের MNA বা MPAদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি আর থাকলো না বলে খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিষয়টি নিয়ে এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংও। তারা জানায়, কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অকার্যকর, গতানুগতিক ও একতরফা উল্লেখ করে সমালোচনা করেছে বিএনপি। দলটি বলেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দরিদ্রতার মতো অর্থনৈতিক দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধানে এবারের বাজেট সুনির্দিষ্ট কৌশল দিতে ব্যর্থ হয়েছে। বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার 4 জুন সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আমির খুসরু বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বাজেট তৈরি করবে, যাতে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার ন্যূনতম স্তর তৈরি হয়। ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণাও দেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে অতিরিক্ত মেরুকরণ এবং সম্ভাব্য অস্থিরতা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বুধবার 4 জুন জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে গোয়েন লুইস এসব কথা বলেন। তিনি বলেন, তবে অবশ্যই এটি দেশের প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। একজন সাংবাদিক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশের প্রসঙ্গ তুললে গোয়েন লুইস এই মন্তব্য করেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছিল, এটি গণতন্ত্রকে দুর্বল করে এবং ভোটারদের একটি বড় অংশকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তীর প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, কি ভয়াবহ এক একটা ঘটনা। আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। বুধবার 4 জুন বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেন কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, কি ভয়াবহ এক একটা ঘটনা। আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা।
পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। তারা বুধবার ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন। মঙ্গলবার থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। হজের অংশ হিসেবে হজযাত্রীরা 8 থেকে 12 জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাই, তাওয়াফ ও দমে শকর আদায়ের মাধ্যমে 5 দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে। এবছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন 87,157 জন। গত 29 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফাইনাস এয়ারলাইন্সের 224টি ফ্লাইটে তারা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী 10 জুন থেকে শুরু হয়ে 10 জুলাই পর্যন্ত চলবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।